কোলেস্টেরল বেশি হয়ে গেলে কোলেস্টেরলগুলো ডিপোজিট করে একটা স্টোনের মতো তৈরি হয়ে যায়। একদম পেটের ডান দিকে আর উপরের দিকে করে ব্যথা হবে, তার সাথে বারে বারে বমি ভাব। ইনফেকশন ছড়িয়ে পড়লে এবার পুরো ইনফেকশনের এফেক্টে সব অর্গানগুলো একটা একটা করে ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। দেখা গেছে গলব্লাডারের স্টোন অনেক বছর ধরে যদি কোনো পেশেন্টের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু গলব্লাডারের ক্যান্সারের কারণ হতে পারে। প্যানক্রিয়াটাইটিসটা প্রচণ্ড ভয়ানক একটা রোগ, কিছু বলা যায় না কখন কিভাবে মানে পেশেন্ট ডিটোরিয়েট করে যায়। ওপেন সার্জারির ক্ষেত্রে কি এই জায়গাটাই করে একটা বড় স্কার মার্ক থেকে যায় যেটা। আমরা আজ কথা বলবো গল ব্লাডার স্টোনের সার্জারি সম্পর্কে। সবসময় কি সার্জারি দরকার হয়, নাকি মেডিসিনের দ্বারাও ঠিক হয়ে যায়, এবং সার্জারি কী ধরনের করা দরকার? অনেক ধরনের সার্জারি আমাদের আধুনিক ব্যবস্থা রয়েছে, সেই সম্পর্কেই আজ আমরা কথা বলে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর প্রতিম ভট্টাচার্য। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। আমি ডক্টর প্রতিম ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জেনারেল সার্জারি, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। স্যার, প্রথমেই জানতে চাইবো আমাদের শরীরে গল ব্লাডার স্টোন কেন তৈরি হয়? আচ্ছা, গলব্লাডার কোথায় থাকে? গলব্লাডার বা পিত্তথলি যেটাকে আমরা বলি, সেই পিত্তথলি থাকে লিভারের নিচের দিকে করে। যেটা আমরা মাছের ক্ষেত্রেও দেখতে পাই, যে মাছ কাটার সময় যেরকম গলব্লাডার একটা হলুদ একটা থলির মতো জিনিস দেখতে পাই, যেটা আমাদের ফেটে গেলে তেতো লাগে এরকম বলি, সেই জিনিসটা হচ্ছে গলব্লাডার। সেটা আমাদের মানুষের শরীরেও সেম জিনিসটা আছে। এবার এর মধ্যে পাথর হলে সমস্যা হয়। পাথরটা কিভাবে তৈরি হয়? গলব্লাডারের পাথর দু রকম টাইপের হয়, একটা কোলেস্টেরল স্টোন আর একটা পিগমেন্ট স্টোন। এবার কোলেস্টেরল স্টোন কি হয়, যখন কোলেস্টেরল বেশি হয়ে যায় আর পিত্তর মধ্যে বাইল অ্যাসিড বলে কম্পোনেন্টটা কমে যায়, সেই ক্ষেত্রে কোলেস্টেরল বেশি হয়ে গেলে কোলেস্টেরলগুলো ডিপোজিট করে একটা স্টোনের মতো তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো সেটা কি হচ্ছে, এবার কোলেস্টেরল মেটাবলিজম যাদের খারাপ আছে, কোলেস্টেরল ঠিকঠাকভাবে বডি থেকে মেটাবলাইজ হয় না। যেমন ধরুন যারা ফ্যাটি পেশেন্ট, যারা একটু চর্বিযুক্ত বেশি খাবার খেতে ভালোবাসেন, বা কোলেস্টেরল ইনটেক বেশি হয় আর কোলেস্টেরল মেটাবলিজমটা ঠিক করে হয় না, তাদের ক্ষেত্রে এই কোলেস্টেরল বাইলের মধ্যে বেড়ে যাওয়ার চান্সটা বেশি। তখনই কোলেস্টেরল ডিপোজিট করে এই গল ব্লাডারের মধ্যে স্টোন ফর্ম হয়ে যায়, কোলেস্টেরল স্টোন। আবার দেখা যায় কি পিগমেন্ট স্টোনটা কীরকম হয়, যদি কোনো কারোর ক্ষেত্রে যদি ব্লাড ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, সেটা কি কোনো ক্ষেত্রে একটা হেরিডিটারি প্রবলেম থাকে, জন্মগত প্রবলেম থাকে, যেমন ধরুন সিকেল সেল ডিজিজ, হ্যাঁ, আর স্পেরোসাইটোসিস। এগুলোতে আরবিসি মানে আমাদের যে লোহিত কণিকা, ব্লাডের যে লোহিত কণিকা, তার স্ট্রাকচারাল কোনো ত্রুটি থাকে, গঠনগত ত্রুটি। তো সেটার জন্য কি হচ্ছে, এই ব্লাড সেলগুলো জলদি ভেঙে যায়। ভেঙে গেলে এই লোহিত কণিকা ভেঙে গেলে সেখান থেকে পিগমেন্ট বেরোয়। সেই পিগমেন্ট বিলিরুবিন, বিলিভার্ডিন, এইসব নানা রকম পিগমেন্ট আছে। এই পিগমেন্টগুলো এসে যখন গলব্লাডারের মধ্যে বেশি করে তৈরি হয়, সেগুলো জমা হয়ে যায়, জমে গিয়ে স্টোন ফর্ম করে। তো এইভাবে স্টোন ফর্ম করার দুটো প্রসেস আছে। আর কি আছে, আরও যদি কোনো কারোর ইনফেকশন থাকে কোনো রকম, হ্যাঁ, কোনো রকম প্যারাসাইটিক ইনফেকশন, কখনো কৃমি, ইভেন কোনো কৃমিও যদি ওই আমাদের খাদ্যনালীর থেকে গিয়ে পিত্তনালীর মধ্যে ঢুকে পড়ে আর তাতে ইনফেকশন করে, সেই ক্ষেত্রেও এইভাবে স্টোন ফর্ম হয়ে যাওয়ার একটা চান্স থাকে। স্যার, অনেকের মধ্যেই কোনো লক্ষণ থাকে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিভাবে বোঝা যায়? হ্যাঁ, ঠিক, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকের ক্ষেত্রে লক্ষণ থাকে না, হঠাৎ করে পেটের কোথাও একটা অন্য কোনো একটা প্রবলেমের কারণে আল্ট্রাসাউন্ড করানো হলো আর দেখা গেল গলব্লাডারে পাথর আছে। তো সেক্ষেত্রে কী করব? তো ব্যাপারটা হচ্ছে, সিমটমস বা লক্ষণ দুটো টাইপের আছে। একটা স্পেসিফিক সিমটমস আছে কিছু গলব্লাডারের জন্য, আর কিছু নন স্পেসিফিক সিমটম আছে। স্পেসিফিক সিমটমসগুলোর মধ্যে আপনার একদম পেটের ডান দিকে আর উপরের দিকে করে ব্যথা হবে, তার সাথে বারে বারে বমি ভাব, হ্যাঁ, খাবার খেলেই যেন ব্যথাটা বেড়ে যাচ্ছে, কখনো ব্যথাটা পিঠের দিকে চলে যাচ্ছে, এই টাইপের সিমটমসগুলো, এগুলো স্পেসিফিক সিমটমস গলব্লাডারের ক্ষেত্রে। আবার কোনো ক্ষেত্রে এই রকম সিমটমসগুলো থাকছেই না, দেখা যাচ্ছে পেশেন্টটা ডেলি কোনো কিছু খেলেই বলছে গ্যাস হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা একটা পেটে একটা ফাঁপ, হ্যাঁ, ফেঁপে যাচ্ছে।
অল্প খেলেই পেট ভর্তি হয়ে যাচ্ছে, এইরকম সিমটমসগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই এইরকম সিমটমস কিছু দেখা গেলেই আমার অবশ্যই সার্জনের কাছে একবার দেখিয়ে নেওয়া দরকার, হ্যাঁ? স্পেশালিস্ট ডক্টরের কাছে দেখিয়ে নেওয়া দরকার। তিনি পেটের এক্সামিনেশন করে ঠিক করবেন যে এই ক্ষেত্রে সার্জারি করানো যাবে না অন্য কোনো ট্রিটমেন্ট করানো যাবে, বা কি টাইপের স্টোন আছে সেই অনুযায়ী সেই টাইপের ট্রিটমেন্ট করবেন। যদি ইগনোর করা হয় তাহলে যে আপনি যে কমপ্লিকেশনের কথা বলছেন তাহলে হ্যাঁ, কি কি হতে পারে? আচ্ছা। এইগুলো যেমন ধরুন, এই স্টোনটা যদি গলব্লাডারের যেখান দিয়ে গলব্লাডার থেকে পিত্তনালী তৈরি হচ্ছে সেইখানে যদি এসে আটকে যায় বা পিত্তনালীর মধ্যে আটকে যায়, তাহলে তার কিন্তু পিত্তটা খাদ্যনালীর মধ্যে আসতে পারবে না। তখন ওটা কি হবে, মানে ব্লাড স্ট্রিমের মধ্যে মিশে গিয়ে তার জন্ডিস হয়ে যাবে, হ্যাঁ? এটা অবস্ট্রাকটিভ জন্ডিস বলে আমাদের ভাষায়, অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এই জন্ডিসটা হলে পেশেন্টের কিন্তু উম, পেচ্ছাব হলুদ হবে, চোখগুলো হলুদ হয়ে যাবে, পুরো বডি একটু হলুদ হলুদ টাইপের লাগবে, হাত পা গুলো হলুদ টাইপের লাগবে, কোথাও কোথাও চুলকোবে, হ্যাঁ? আর তার সাথে অসহ্য ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই ব্যথাটা খুব আরো বেশি ব্যথা হয়, মানে যেটা আমরা নর্মাল গলব্লাডারের স্টোনের ক্ষেত্রে ব্যথা দেখেছিলাম তার থেকেও বেশি ব্যথাটা হয়। আর তার সাথে কি হবে, ওই পিত্তনালীর যদি কোনো ইনফেকশন হয়, সেই পিত্তনালীর ইনফেকশন থেকে ও পেশেন্টের জ্বর শুরু হবে, জ্বর হওয়ার সাথে সাথে পেশেন্ট আলটিমেটলি সেপসিসে চলে যাওয়ার চান্স থাকে। সেপসিসে চলে গেলে কি হবে, সেপসিস মানে পুরো বডিতেই একটা ইনফেকশন ছড়িয়ে পড়েছে যেটা। তো ইনফেকশন ছড়িয়ে পড়লে এবার পুরো ইনফেকশনের এফেক্টে সব অর্গানগুলো একটা একটা করে ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে একটা। এই সিচুয়েশনটাকে কোলাঞ্জাইটিস বলে, ঠিক আছে? এই গলব্লাডারের মানে ইয়ের মধ্যে পিত্তনালীর মধ্যে যখন ইনফেকশনটা হয়, তারপর এই পাথর যদি আরও নিচে নেমে আসতে পারে, নিচে নেমে এলে তারপর আমাদের খাদ্যনালীতে প্রবেশ করলো, বা খাদ্যনালী প্রবেশ করার ঠিক আগে প্যানক্রিয়াস থেকে যে একটা নালী বেরিয়ে আসছে ওইখানে যদি আটকে যায়, তাহলে আবার প্যানক্রিয়াটাইটিস বলে একটা মানে অনেকগুলো রোগ একসাথে রোগ হওয়ার হতে চান্স পারে। থাকে। আর প্যানক্রিয়াটাইটিসটা প্রচন্ড ভয়ানক একটা রোগ রোগ ওতে মানে পেশেন্টের কিছু বলা যায় না কখন কিভাবে মানে পেশেন্ট ডিটোরিয়েট করে যায়। তারপর আবার স্টোন যদি আবার খাদ্যনালীর মধ্যে চলে আসে, খাদ্যনালীকে ব্লক করতে পারে, পেট ফুলে যাবে, সেক্ষেত্রে বারে বারে বমি হতে থাকবে, পায়খানা বন্ধ হয়ে যাবে, এইরকম সিচুয়েশন। তো আলটিমেটলি এই কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করা আমাদের প্রথম কর্তব্য। পাথর থাকলে কি মানে অপারেশন করাতেই হয়? মেডিসিনের দ্বারা কি ও সুস্থ হওয়া যায় না? অবশ্যই এটা একটা ইম্পর্ট্যান্ট সবারই প্রশ্ন হ্যাঁ, থাকে ঠিক যে ঠিক ঠিক। ডাক্তারবাবু আমাদের পাথর রয়েছে, আমি হুম। অপারেশন করাতে ভয় পাচ্ছি। অবশ্যই, অবশ্যই। ব্যাপারটা হচ্ছে, বেশিরভাগ গলব্লাডারের পাথর কোনো লক্ষণ দেখায় না। যেমন 80% পেশেন্টের ক্ষেত্রে গলব্লাডারের পাথর থাকা সত্ত্বেও কোনো লক্ষণ দেখায় না। যতজন পেশেন্টের গলব্লাডারে পাথর থাকে তার মধ্যে শুধুমাত্র দেখা গেছে 20% পেশেন্ট বা 20% পেশেন্টের ক্ষেত্রে গলব্লাডারের এই সিমটমসগুলো দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা যে দেখতে হয় যে পেশেন্টটা কোন জায়গা থেকে বিলং করছে, হ্যাঁ? যেমন কিছু প্রবলেম আছে, যেমন আমি বলে দিচ্ছি কোন ক্ষেত্রে অপারেশন করতে হয়। যদি স্টোনটার সাইজ 3 সেন্টিমিটারের বেশি হয়, হুম। যদি অনেকগুলো স্টোন থাকে গলব্লাডারের মধ্যে, তাহলে যেকোনো একটা স্টোন তো ডিসলজ করে ওই কমপ্লিকেশন যে আগের বলেছিলাম ওই কমপ্লিকেশনগুলো তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যদি অনেক স্টোন থাকে, বা যদি 3 সেন্টিমিটারের বড় কোনো স্টোন থাকে, সেক্ষেত্রে অপারেশন জরুরি। আবার কি কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে স্পেসিফিক্যালি দেখা গেছে গলব্লাডারের স্টোন অনেক বছর ধরে যদি কোনো পেশেন্টের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু গলব্লাডারের ক্যান্সারের কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই সব জায়গাতে এই অপারেশন করিয়ে নেওয়া বেটার। যেমন আমাদের এই ভারতবর্ষেরই উত্তর যে জায়গাগুলোতে, উত্তরের জায়গাগুলোতে, যেমন ইউপি, বিহার, ঝাড়খণ্ড, আরও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, এইসব প্রদেশগুলোতে দেখা গেছে গলব্লাডারের ক্যান্সার হয়ে যাওয়ার চান্সটা বেশি, হ্যাঁ? কিছুটা আমাদের ক্ষেত্রেও হয়, ওয়েস্ট বেঙ্গলেও কিছুটা সেই টাইপের সম্ভাবনা দেখা যায় অনেক ক্ষেত্রে। আর কি, গলব্লাডারের মধ্যে যদি কোনো পলিপ ডেভেলপ করে,
পলিপ মানে কি, গলব্লাডারের যে প্রাচীর থাকে সেই প্রাচীর থেকেই একটা মাংসের পিণ্ড টাইপের কিছু একটা বেড়ে যায়। তো পলিপ যদি 1 সেন্টিমিটারের বেশি সাইজের হয়ে যায় সেই ক্ষেত্রে অপারেশন করিয়ে নেওয়া ভালো, কেন কি ওই পলিপও পরবর্তীকালে ক্যান্সারে কনভার্ট হওয়ার চান্স থাকে। আর কি হয়, যদি গলব্লাডারের মধ্যে যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটার মধ্যে যদি ক্যালসিয়াম ডিপোজিট করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটাকে পোর্সেলিন গলব্লাডার বলা হয়। তো ক্যালসিয়াম ডিপোজিট করলে সেই ক্ষেত্রেও গলব্লাডারটা আমার অপারেশন করিয়ে নেওয়া বেটার। আর যদি কোনো ইনফেকশন থাকে তাহলে তো গলব্লাডার অপারেশন করিয়ে নেওয়াই বেটার। না হলে যদি কোনো এই সমস্যাগুলোর মধ্যে যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে আমরা অপেক্ষা করে দেখতে পারি। হ্যাঁ, আমরা একটা 4 মাস বা 6 মাস অন্তর অন্তর একবার করে চেক আপ করিয়ে দেখতে পারি কি পেশেন্টের গলব্লাডারের কন্ডিশন কেমন আছে, গলব্লাডারের পরবর্তীকালে কমপ্লিকেশন হওয়ার চান্সগুলো আছে নাকি, সেই দেখে আমরা সেভাবে ম্যানেজ করার চেষ্টা করি। স্যার, ল্যাপারোস্কোপিক আর কিহোল সার্জারি, আচ্ছা, এই হ্যাঁ, দুটো সার্জারির টার্ম কিন্তু খুব জনপ্রিয়, কিন্তু সাধারণ মানুষ আমরা যারা রয়েছি তারা কিন্তু বুঝতে পারি না যে কোনটার দিকে এগোবো। হুম হুম হুম। তো সেটা যদি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলেন। হ্যাঁ, ঠিক। তো আমাদের গলব্লাডার সার্জারিটা এই মেনলি কি হয়, গলব্লাডারটাকে কেটে উঠিয়ে বের করা, তাই তো? তো এই ক্ষেত্রে আমরা দুটো অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ওপেন সার্জারি, যে ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে মানে একটা 8 to 10 সেন্টিমিটার মতো একটা কাটা দাগ থাকবে, সেইখান দিয়ে অ্যাপ্রোচ করে গলব্লাডারটাকে সম্পূর্ণ কেটে বের করে নেওয়া একটা প্রসেস, যেটা আগেকার দিনে বেশি করে চলতো। বর্তমানে এখন এই কিহোল সার্জারি বা এই ল্যাপারোস্কোপিক সার্জারির উদ্বোধন হয়েছে। তো ল্যাপারোস্কোপিক সার্জারিতে কি হচ্ছে, একটা বাস পেটের মধ্যে 4টে ফুটো করা হয়, শুধুমাত্র ফুটো করে কয়েকটা ইনস্ট্রুমেন্ট তার মধ্যে পাস করিয়ে, আর ওই ইনস্ট্রুমেন্টের সাথেই একটা ফুটোর মধ্যে দিয়ে ক্যামেরা পাস করানো হয়। সেই ক্যামেরা দিয়ে পেটের ভেতরের স্ট্রাকচারগুলো দেখে বাকি 3টে যে পোর্ট আছে, ফুটো আছে বা পোর্ট আছে, সেই পোর্ট দিয়ে বাকি ইনস্ট্রুমেন্টগুলো ঢুকিয়ে আমরা সার্জারিটা করে ফেলি। আর ওই ছোট ফুটো দিয়েই গলব্লাডারটাকে বের করে নেওয়া হয়। তো অবশ্যই এটা একটা মানুষের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হবেই। কেন কি এই অপারেশনের পর মানে পুরো এত বড় কাটাও হচ্ছে না, একটা ছোট ছোট 3টে 4টে ফুটো থাকছে, আর তার সাথে কি হচ্ছে, একটা খারাপ দেখতেও লাগছে না, যেহেতু ওই ফুটোগুলো যখন জুড়ে যাবে তখন খুব একটা বোঝাই যায় না যে আগে কোনো সার্জারি হয়েছিল বা কিছু। কসমেটিক্যালি খুবই ভালো। আর ওপেন সার্জারির ক্ষেত্রে কি এই জায়গাটাই করে একটা বড় স্কার মার্ক তৈরি হয়ে যায়, থেকে যায় যেটা। হ্যাঁ, আর কি হচ্ছে এই সার্জারির আরেকটা সুবিধে হলো কি, যে এদের পেশেন্টের মানে হসপিটাল স্টেটা কমে যায় আলটিমেটলি। যে পেশেন্টের ওপেন সার্জারি করে 5 দিন 6 দিন হসপিটালে থাকতে হচ্ছিল, হ্যাঁ, একটা অপারেশনের পরে খুব বেশি একটা পেন হচ্ছিল, একটা ব্যথা খুব বেশি হচ্ছিল, সেই ব্যাপারগুলো কমে যায়। ল্যাপারোস্কোপিক সার্জারিতে ব্যথাটা অনেকটাই কম থাকে অপারেশনের পরবর্তীকালে। আর তার সাথে সাথে কি পেশেন্টের রিকভারি খুব দ্রুত হয়, পেশেন্ট 2 দিনেই ছুটি হয়ে যায়। এইরকম সুবিধাগুলো আছে এই ল্যাপারোস্কোপিক সার্জারির। স্যার, আমাদের যারা শ্রোতা রয়েছে তাদের হ্যাঁ। কারোর মধ্যে যদি কোনো ধরনের গলব্লাডার স্টোন আল্ট্রাসাউন্ড করাতে গিয়ে কোনোভাবে ধরা পড়ে, তাহলে তার উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? তো গলব্লাডারের স্টোন, এতক্ষণের যে আলোচনাটা হলো তার থেকে বোঝা গেল যে গলব্লাডারের স্টোন থাকলে এটা কখনোই প্রথমত ইগনোর করা উচিত নয়। এটা প্রথমত গলব্লাডারের স্টোন সিমটমস থাকতে পারে বা নাও থাকতে পারে, লক্ষণ থাকুক বা না থাকুক আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। তো আপনাদের এই গলব্লাডারের জন্য স্পেশালিস্ট ডক্টর জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে একবার দেখাতে হবে। তো তারপর ডক্টর দেখে আপনার পেটের নিজে হাত দিয়ে চেক করে ঠিক করবেন যে আপনার অবস্থা কী রকম আছে, আপনার অপারেশনের দরকার আছে নাকি, দরকার থাকলে কখন অপারেশন করাতে হবে, সেই সমস্ত পরামর্শ ঠিকঠাকভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, নমস্কার স্যার, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয়ে ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।